আমরা চতুর্থ লেকচার শুরু করব। কোর্সটার নাম হচ্ছে ফেজ ডায়াগ্রামস ইন সিঙ্গেল কম্পোনেন্ট অ্যান্ড বাইনারি সিস্টেমস। তা আমরা তৃতীয় লেকচারে এবং দ্বিতীয় লেকচারেও দেখেছি কিছু কিছু টার্মকে আমরা ডিফাইন করার চেষ্টা করেছি, এবং তৃতীয় লেকচারে আমরা ফার্স্ট লটাকে বোঝার চেষ্টা করেছি, এবং সেকেন্ড লতেও আমরা ঢুকে গেছি। এবং ফার্স্ট ল বলছে এনার্জি কনজারভেশন, এনার্জি ক্যান চেঞ্জ ইন এ সিস্টেম, বাট ইকুইভ্যালেন্স এনার্জি অফ আদার ফর্ম জেনারেট হবে, কিন্তু কোনো ডিরেকশন বোঝায় না সিস্টেম কোন দিকে যাবে। কিন্তু সেকেন্ড লটা আমাদেরকে ডিরেকশন বোঝাচ্ছে যে যে কোনো সিস্টেম যদি একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে যায় তাহলে সে কিন্তু ইকুইলিব্রিয়ামের দিকেই যাবে। এবং সেখানে একটা টার্ম আমরা ডিফাইন করেছি, সেটা হচ্ছে এন্ট্রপি। এবং এন্ট্রপি আমরা বলছি ডেল এস ইকুয়াল টু ডেল কিউ রিভার্সেবল ডিভাইডেড বাই টি। এই রিভার্সেবল হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার ইন কেলভিন স্কেল। ওকে, এবং সেখানে রিভার্সেবল এবং ইরিভার্সেবল ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। এবং রিভার্সেবল ইরিভার্সেবলে আমাদের একটু অল্প বেশি করে একটু বোঝার চেষ্টা করতে হবে। এবং তারপরে আমরা কিন্তু ইকুইলিব্রিয়ামটাকে আমরা এন্ট্রপি দিয়ে বোঝার চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে যে আমরা ইকুইলিব্রিয়ামটাকে বুঝেছি যে থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে টেম্পারেচার ইকুয়াল হয়ে যাওয়া, দুটো সিস্টেম যদি প্রসেসটা কন্টিনিউ করে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে মুভ করে তাহলে কিন্তু দুটো টেম্পারেচার সেম হয়ে যাবে, তখন থার্মাল ইকুইলিব্রিয়াম। প্রেশার ইকুইলিব্রিয়াম হয়ে গেলে সেটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আর আমরা আরেকটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে কম্পোজিশন ইকুইলিব্রিয়াম। এবং কম্পোজিশন ইকুইলিব্রিয়াম আপাতত আমরা বুঝতে চাইছি কম্পোজিশন দিয়ে, যে কম্পোজিশন সেম হবে, কিন্তু সেটা কিন্তু পরে দেখা যাবে যে কম্পোজিশন সেম না হলেও কিন্তু ইকুইলিব্রিয়াম হতে পারে। তখন আমরা একটা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এবং কেমিক্যাল পোটেনশিয়াল অফ আ কম্পোনেন্ট ইন আ ফেজ should be equal to the chemical potential of that same component in other phase. তখন ওটাকে আমরা বলবো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। এটাও সেম, কিন্তু কম্পোজিশন সেম হলেই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, সেটা আমরা পরে বুঝব। আপাতত আমরা ইকুইলিব্রিয়াম বোঝারই চেষ্টা করছি, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ ডায়াগ্রাম ড্র করার জন্য। তা আমরা লেকচার 4-এ আমরা কন্টিনিউ করব থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামটাকে এক্সপ্লেন করার জন্য। আর আমরা এবারে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামটাকে আপাতত ইকুইলিব্রিয়ামটাকে কি বুঝেছি যে সমান, টেম্পারেচার সমান হবে, প্রেশার সমান হবে, কিংবা কম্পোজিশন সমান হবে। কিন্তু আমরা এখন একটা নতুন জিনিসকে নিয়ে আসবো ইকুইলিব্রিয়াম বোঝার জন্য, সেটা হচ্ছে এন্ট্রপি দিয়ে আর ইন্টারনাল এনার্জি দিয়ে। ঠিক আছে, আমরা রিভার্সেবল আর ইরিভার্সেবল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে কিছুটা বোঝার চেষ্টা করেছিলাম। তা রিভার্সেবল প্রসেসটা হবে একটা স্মল ইনফাইনিটেসিমাল স্টেজে, যাতে সিস্টেম ইকুইলিব্রিয়াম থেকে ডিভিয়েট না করে যায়। সবসময় একটা সিস্টেম কিন্তু সবসময় মনে হবে যেন সে স্টেট অফ রেস্টে আছে, কিন্তু তখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করবে। ঠিক আছে, তার মানে অ্যাজ ইফ সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম when changeover happens from state 1 to state 2. Okay, আর irreversible হচ্ছে system will be under unrest, দ্যাট মিনস ইকুইলিব্রিয়ামে মেনটেন করবে না এবং স্টেট 1 থেকে স্টেট 2-তে মুভ করে যাবে। ওকে, এবং যখন স্টেট 1 থেকে স্টেট 2-তে মুভ করবে, এবং এটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল। এবং সেকেন্ড ল আমরা কি দেখেছি, যে কোনো স্পন্টেনিয়াস আর ন্যাচারাল প্রসেস কি করবে, ফাইনালি ইকুইলিব্রিয়ামের দিকে যাবে। তার মানে সিস্টেম উড লাইক টু গো ফ্রম one state to another state এবং ইকুইলিব্রিয়ামে মুভ করবে। Equilibrium will be achieved.
এবং স্টেট 1টাও কিন্তু স্টেট অফ রেস্টে আছে, স্টেট 2টাও কিন্তু স্টেট অফ রেস্টে আছে। এটাকে বলে থার্মোডিনামিক স্টেট। এখানে স্টেট বলতে আমি এরকম বোঝাতে পারবো না যে এটা সলিড, লিকুইড কিংবা গ্যাস। এখানে স্টেট বলতে থার্মোডিনামিক স্টেট বোঝাচ্ছে। থার্মোডিনামিক স্টেট, এই থার্মোডিনামিক স্টেট কিন্তু দু ধরনের হতে পারে, একটা হচ্ছে মাইক্রো স্টেট অথবা কিংবা ম্যাক্রো স্টেট। ফাইন, এই স্টেট সম্বন্ধে একটু বোঝা যাক, কারণ সেটাও অল্প করে আন্দাজ করা যাক কিভাবে কি বোঝায় থার্মোডিনামিক স্টেটটা। থার্মোডিনামিক স্টেট হচ্ছে যে দুটো হতে পারে, একটা হচ্ছে মাইক্রো স্টেট আর একটা হচ্ছে ম্যাক্রো স্টেট। ঠিক আছে, আর থার্মোডিনামিক স্টেটটা কেন কাজে লাগে? এটার মেন উদ্দেশ্য হচ্ছে টু ডিফাইন সিস্টেম অর টু নো সিস্টেম। সিস্টেম যদি কোনো ট্রানজিটে থাকে, স্টেট 1 টু স্টেট 2, এই ট্রানজিট পজিশনে কিন্তু সিস্টেমকে বোঝা খুবই শক্ত। তাই জন্য আমাদের সবসময় একটা স্টেট অফ রেস্টে আসতে হবে, তখন কিন্তু আমরা সিস্টেমটাকে বুঝতে পারবো। এবং যেমন মাইক্রো স্টেট, একটা প্রত্যেকটা স্টেটের মধ্যে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে যদি ধরা যাক একটা পার্টিকুলার অ্যামাউন্ট গ্যাস আছে, সেই গ্যাসটার নাম্বার অফ মলিকিউলস আছে, সেই প্রত্যেকটা মলিকিউলের ডিফারেন্ট কাইনেটিক এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে, এবং সেই সিস্টেমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, প্রত্যেকটা কণার কিংবা প্রত্যেকটা মলিকিউলের ক্যারেক্টার আলাদা হতে পারে। ঠিক আছে, যদি আমি সেই সেটটা ডিফাইন করতে যাই, তাহলে কিন্তু প্রত্যেকটা কণার, প্রত্যেকটা মলিকিউলের ব্যাপারে কিংবা অ্যাটম ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সেটা অত্যন্ত ডিফিকাল্ট, যে মানে যে ইনফরমেশনটা আমরা গ্যাদার করব ওই সিস্টেমটাকে বোঝার জন্য, সেটা কিন্তু এতটাই হিউজ। তার থেকে বরঞ্চ আমরা এমন একটা জিনিসকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, মানে আমাদের সিস্টেম, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং সবসময় আমরা চাই যে সহজভাবে বুঝতে। প্রথমেই ওই কঠিন ব্যাপারটা না গিয়ে, এত বেশি ইনফরমেশনের মধ্যে পাজল না হয়ে, আমরা চেষ্টা করব এমন একটা জিনিস দিয়ে সিস্টেমটাকে ডিফাইন করা, তাতে আমাদের মিনিমাম নাম্বার অফ প্যারামিটার্স যদি আমরা ভাবতে পারি, সেটা সিস্টেমটাকে ডিফাইন যদি করতে পারে, তাহলে কিন্তু আমরা উইল বি হ্যাপি। মানে আমাদের আর কিছু দরকার নেই, সিস্টেমটাকে আমরা যথেষ্ট ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তাই জন্য মাইক্রো স্টেটটাকে প্রথমে না বুঝে আমরা চেষ্টা করি ম্যাক্রো স্টেটে যাওয়ার। ঠিক আছে, সেখানে আমাদের এখানে নাম্বার অফ ভেরিয়েবলস টু আন্ডারস্ট্যান্ড সিস্টেম is huge, and information would also be huge. বাট সেখান থেকে এইটা দিয়ে না বুঝে যদি মাইক্রোস্টেট দিয়ে বোঝানো যাবে, এবং তখন স্ট্যাটিস্টিক্যাল কনসিডারেশন আনতে হয়, এটা না গিয়ে আমরা প্রথমে ম্যাক্রোস্টেটে ঢুকি। ম্যাক্রোস্টেট হচ্ছে মিনিমাম নাম্বার অফ ভেরিয়েবলস টু আন্ডারস্ট্যান্ড সিস্টেম। এবং যখন আমরা সিস্টেমটাকে আন্ডারস্ট্যান্ড করব, এমন একটা সিচুয়েশন আমি নিয়ে যেতে পারি, এবং এটার মধ্যে কিন্তু আমার ওই ইন্ডিভিজুয়াল কণার কি হচ্ছে, ভেতরে কণাটা কিভাবে রয়েছে, তার স্পিড কি, তার পজিশন কি, আই ডোন্ট বদার, মানে আমার বদারেশনের দরকারই নেই। কিন্তু আমি ওভারঅল সিস্টেমটার মধ্যে, মানে ওভারঅল সিস্টেম একটা পার্টিকুলার ভলিউম যদি ধরি, ঠিক আছে, এখানে এন নাম্বার অফ পার্টিকেলস রয়েছে কিংবা মলিকিউলস রয়েছে, মানে আমার কোনো রকম দরকার নেই ওই পার্টিকেলগুলো ক্যারেক্টার জানার। আমি ভলিউমটা পেয়ে গেলাম, এবং যদি আমি সেই পার্টিকেলগুলো মুভ করছে ডিফারেন্ট ডিরেকশানে, এবং ওই দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে ওই সিস্টেমটার, এবং সে একটা প্রেশার জেনারেট করছে, আমি যদি একটা অ্যাভারেজ প্রেশার ধরে নিই, ঠিক আছে, এবং প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জি ক্যান লিড টু আ হিট অ্যান্ড সাবসিকুয়েন্টলি টেম্পারেচার ইভলভ করবে সিস্টেমের মধ্যে, এবং সেই টেম্পারেচারটাকেও ধরে ফেললাম, এবং ভেতরে কিছু কণা রয়েছে, সেই কণাটাকে আমরা এন দিয়ে ডিফাইন করলাম। ঠিক আছে, তার মানে এই চারটে জিনিস, এবং সেই ক্লোজ সিস্টেমে আমরা আরও একটা জিনিস ধরে নিচ্ছি, আপাতত ধরে নিচ্ছি, এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আর একটা হচ্ছে যে নো কম্পোজিশন ভেরিয়েশন।
নো কম্পোজিশন ভেরিয়েশন যদি আমি ধরে নিই, এবং ধরে নিই যদি একটা সিঙ্গেল গ্যাস রয়েছে, মানে একটা সিঙ্গেল টাইপ অফ গ্যাস রয়েছে, তার মানে আমরা শুধু ওটাতে এন ধরলেই হবে, কতগুলো মলিকুল আছে সেটা, কিংবা কতগুলো অ্যাটম রয়েছে। জেনারেলি যদি গ্যাস ধরি তাহলে মলিকুল ধরবো। ক্লোজ সিস্টেম, নো কম্পোজিশন ভেরিয়েশন, তার মানে একটা সিঙ্গেল কম্পোনেন্ট যদি ধরি, কিংবা আরেকটা ধরতে পারি মাল্টি কম্পোনেন্ট আছে কিন্তু নো রিয়াকশন, যদি কোনো কেমিক্যাল রিয়াকশন না হয় তাহলেও ধরা যাবে। যদি আমরা সিম্পল আপাতত ধরা যায় সিঙ্গেল কম্পোনেন্ট গ্যাস আছে, মানে একটাই টাইপেরই গ্যাস আছে, এবং এই 4টে প্যারামিটার রয়েছে, ঠিক আছে। এই 4টে প্যারামিটার আমি যদি জানতে পারি তাহলে কিন্তু সিস্টেমটাকে ডিফাইন করে ফেলব, এবং তখন আমরা দেখছি একটা ম্যাক্রো রেঞ্জের ডেফিনিশন আমরা আনার চেষ্টা করছি, ম্যাক্রো রেঞ্জের সিস্টেমটাকে বোঝার চেষ্টা করছি, বাইরে থেকে ভেতরে না ঢুকে কী আছে না আছে, বাইরে থেকেই বোঝার চেষ্টা করছি সিস্টেমে কীভাবে রয়েছে, ঠিক আছে। এসে কীভাবে রয়েছে, কোনখানে রয়েছে, সেটা বোঝার জন্য আমাদের লাগে হচ্ছে স্টেটের কনসেপ্ট, এবং সেই স্টেটটা তখনই বোঝাতে পারবো যখন সেই স্টেটটা একটা স্টেট অফ রেস্টে আছে। সেই স্টেট অফ রেস্টে থাকলেই কিন্তু আমি বুঝতে পারবো যে সিস্টেমটা কেমনভাবে রয়েছে, কী রকম সিস্টেমটা, কী রকম সেটা আমি বুঝতে পারবো বাইরে থেকে দেখেই, ঠিক আছে। এবং তখন সেটাকে আমরা বলি ম্যাক্রো স্টেট। এখনও কিন্তু স্টেট আসেনি, কিন্তু আমরা বুঝছি যে ম্যাক্রো লেভেলে আমরা বোঝার চেষ্টা করছি, আমরা বোঝাচ্ছি যে ম্যাক্রো লেভেল, ম্যাক্রো লেভেলে বোঝার চেষ্টা করছি। এবং আমার দরকার হচ্ছে ভলিউম, প্রেশার, টেম্পারেচার এবং নাম্বার অফ মলিকুলস। আর যদি ডিফারেন্ট মলিকুলস থাকে, ডিফারেন্ট টাইপস অফ থাকে, তখন কম্পোজিশন টার্মটাও এসে যাবে, কিন্তু আমরা কম্পোজিশন টার্মটা আপাতত আনছি না। যদি এইটুকুই ধরি তাহলে কিন্তু সিস্টেমটা, আবার বলেছি, সিস্টেমটা যদি মুভ করে একটা পজিশন থেকে আর একটা পজিশনে, ওই ট্রানজিশনের সময় কিন্তু আমি সিস্টেমটাকে ডিফাইন করতে পারবো না, কীভাবে রয়েছে, কীভাবে বেঁকে যাচ্ছে, কীভাবে ঘুরছে, সেটা বোঝার ডিফিকাল্ট, খুবই কষ্টকর, ঠিক আছে। তার থেকে বরঞ্চ আমি খুব আসানভাবে বুঝতে পারি যে সিস্টেমটা যখন স্টেট অফ রেস্টে আছে, এবং স্টেট অফ রেস্টে যখন থাকবে, দ্যাট মিনস আমরা আগেই বুঝেছি স্টেট অফ রেস্ট হচ্ছে নাথিং বাট ইকুইলিব্রিয়াম। তার মানে সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে এটা বোঝাচ্ছে ম্যাক্রো ইকুইলিব্রিয়াম। এই ম্যাক্রো ইকুইলিব্রিয়ামটা কি আমরা ধরি ম্যাক্রো স্টেট, ঠিক আছে। তার মানে থার্মোডাইনামিক স্টেট কিন্তু একটা ইকুইলিব্রিয়ামই মেনটেন করছে, ঠিক আছে। এবং সেখানে যখনই ইকুইলিব্রিয়াম মেনটেন করছে, তখন এই যে ভেরিয়েবলগুলো রয়েছে, এই ভেরিয়েবলগুলো একটা রিলেশন মেনটেন করে, ঠিক আছে। আমরা সেই রিলেশনটাকে বলি ইকুয়েশন অফ স্টেট, ঠিক আছে। তখন এই যে ভেরিয়েবলগুলো নিলাম, এই ভেরিয়েবলগুলো তখন একটা ইকুয়েশন, এটা যদি আইডিয়াল গ্যাসও হয়, আমি ধরে নিই এটা আইডিয়াল গ্যাস, ধরে নিই, এবং স্টেট অফ ইকুইলিব্রিয়াম। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্রো লেভেলে যখন সিস্টেমটাকে বুঝতে চাইছি, তখন ম্যাক্রো ইকুইলিব্রিয়ামটাকে লাগছে, কারণ স্টেট অফ রেস্টে গেলেই আমরা সিস্টেমটাকে ভালো করে বুঝতে পারবো, এবং তখন সেটাকে বলে ম্যাক্রো স্টেট। এবং তখন এই ভেরিয়েবলগুলো একটা রিলেশন মেনটেন করে, এই সেই রিলেশনটাকে বলে রিলেশন অফ ভেরিয়েবলস, সেটাকে বলে ইকুয়েশন অফ স্টেট অর ইকুয়েশন অফ থার্মোডাইনামিক স্টেট। তার মানে দুটো জিনিস বোঝা গেল, একটা হচ্ছে ম্যাক্রো স্টেট ইজ নাথিং বাট ম্যাক্রো ইকুইলিব্রিয়াম, এবং সেটা করা হচ্ছে কেন, সিস্টেমটাকে বোঝার জন্য, সিস্টেমটাকে ডিফাইন করার জন্য। এবং সেই সিস্টেমটাকে ডিফাইন করার জন্য আমার মানে কটা প্যারামিটার লাগছে, মাত্র চারটে প্যারামিটার লাগছে, ভলিউম, প্রেশার, টেম্পারেচার অ্যান্ড নাম্বার অফ মলিকুলস। এবং এখানে আমরা ধরে নিয়েছি যে সিঙ্গেল কম্পোনেন্ট, তাহলে শুধু এইটুকুই ধরলেই হবে, কম্পোজিশন পার্টটাও আসছে না। এবং তখন দেখা যাচ্ছে এই যে সিস্টেম ভেরিয়েবলগুলো রয়েছে, সেটাও কিন্তু একটা রিলেশন মেনটেন করে, সেটাকে আমরা কি বলি ইকুয়েশন অফ স্টেট। কারণ সেই ইকুয়েশনটা আমরা তখনই করতে পারছি যখন সিস্টেমটা রেস্টে রয়েছে। আর যদি এটা আইডিয়াল সলিউশন হয়, যদি আমরা ধরি আইডিয়াল গ্যাস, কারণ আমরা আইডিয়াল সিস্টেমে ধরছি এবং গ্যাস ধরেছি, আইডিয়াল গ্যাস যদি হয়, তখন যে স্টেট অফ ইকুয়েশনটা হয়, ইকুয়েশন অফ স্টেটটা যখন হয়, ইকুয়েশনের স্টেপটা তখন আমরা বলতে পারি এইভাবে, পিভি ইকুয়াল টু nRT, এটাকে বলে ইকুয়েশন অফ স্টেট অফ আইডিয়াল গ্যাস। ওকে,
এইবার এই ইকুয়েশন অফ স্টেটটা দেখে কিন্তু আরও একটা অদ্ভুত জিনিস আমরা বুঝতে পারি এবং সেটা কিন্তু খুবই সাহায্য করে আমাদের সিস্টেমটা বুঝতে। এখানে দেখা যাচ্ছে যেহেতু এই ইকুয়েশন অফ স্টেটটা রয়েছে, আমরা যদি একটা সিঙ্গেল কম্পোনেন্ট গ্যাস ধরি এবং যদি আমরা প্রেশার এবং ভলিউম দুটোই জানতে পারি, তাহলে কি হচ্ছে, টেম্পারেচারটা আমার ফিক্স হয়ে যাচ্ছে, কারণ এই ইকুয়েশনটা সবসময় মেনটেন করবে ইকুইলিব্রিয়ামে। তার মানে দেখছি আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ওই সিস্টেমটার ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য দুটোই দরকার, আর কিছু লাগবে না। এখানে চারটে আছে, এনটা ফিক্সড। আমি যদি এনটা ফিক্স করে দিই, তার মানে P1 B1 যদি আমি জানতে পারি, তার মানে T1ও আমরা জানতে পারবো। প্রেশার ভলিউম যদি আমরা জানতে পারি, T জানতে পারবো। আবার যদি প্রেশার টেম্পারেচার জানতে পারি, V জানতে পারবো। দ্যাট মিনস ম্যাক্রো স্টেট বোঝার জন্য কি লাগছে, মিনিমাম 2 ভেরিয়েবলস, আর এই ভেরিয়েবলস বলছে থার্মোডাইনামিক ভেরিয়েবলস। Thermodynamic variable are required to define our system at rest for an ideal gas of n number of molecules. Okay, fine. তার মানে এটা ফিক্সড, আর যদি 2 ভেরিয়েবলস, দুটো ভেরিয়েবল লাগছে, তার মানে আমি দেখছি প্রথমে আমি 4টে ভেরিয়েবল দেখেছিলাম, P, V, N আর T, সেখান থেকে ইকুয়েশন অফ স্টেটটা এসে গেল, সেটা আমাকে আরও নাম্বার অফ ভেরিয়েবলসটাকে কমিয়ে দিল টু ডিফাইন দ্য সিস্টেম। তার মানে সিস্টেমটা অনেক সহজভাবে আমরা বুঝতে পারছি। এটা কি বলে, ম্যাক্রো স্টেট। আর যখনই এই ম্যাক্রো স্টেট কিংবা মাইক্রো স্টেটটাও কিন্তু ইকুইলিব্রিয়াম বোঝায়, কিন্তু সেদিকে আমরা ঢুকছি না। যখনই আমরা স্টেট বলবো, তখন কিন্তু থার্মোডাইনামিক স্টেট বলবো, তখন কিন্তু আমরা ধরেই নেব যে সেটা কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে, না হলে কিন্তু আমরা সিস্টেমটাকে বুঝতে পারি না। এই ডিসকাশনটা খুবই দরকার ছিল। ফাইন, তা এইবারে দেখা যাক আমরা ইকুইলিব্রিয়ামটাকে আবার ফিরে আসি। তা আমরা যখনই ধরে নিচ্ছি ডেল এস ইকুয়াল টু ডেল কিউ আর বাই টি, আর মানে হচ্ছে রিভার্সেবল, আমরা লিখতে পারি ডেল কিউ আর ইকুয়াল টু টি ডেল এস। সিমিলারলি আমরা ডেল ডব্লুটাকে ডিনোট করতে পারি পি ডিভি। আমরা আগেই ধরে নিয়েছি যে আমরা অন্য কোনো ওয়ার্ক নেব না, আমরা শুধু মেকানিক্যাল ওয়ার্ক নেব। দ্যাট মিনস আমরা যদি দেখি এই দুটো ইকুয়েশনকে যদি দেখি, আমরা দেখছি যে ডি ইউ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডব্লু, ফাইন। তখন আমরা এটাকে লিখতে পারি ডেল ইউ ইকুয়াল টু টি ডেল এস মাইনাস পি ডিভি। এই দুটোকে আমরা কম্বাইন করতে পারি, ঠিক আছে। এবং এখানে যদি আমি দুটোই রিভার্সেবল নিই, এটাও রিভার্সেবল নিই, এটাও রিভার্সেবল নিই, তাহলে কিন্তু এই ইকুয়েশনটা আসবে। এবং দেখা যাচ্ছে যে আমরা এন্ট্রপিটাকে এনেছি ফ্রম সেকেন্ড ল, আর পিভি টার্মটা আসছে ওয়ার্ক কম্পোনেন্ট থেকে, ওয়ার্ক, আর এসটা আমরা এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এবং এটা আমরা অলরেডি দেখেছি ফার্স্ট ল স্টেটমেন্ট, এবং সেটা আমরা এই দুটোকে কম্বাইন করলাম। দ্যাট মিনস এটা হচ্ছে কম্বাইন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল। এখনো পর্যন্ত আমরা শুধু দেখেছি যে এন্ট্রপিটা আনা হচ্ছে ইকুইলিব্রিয়ামটাকে বোঝার জন্য, এবং সেকেন্ড ল সেই এন্ট্রপিটাকে বোঝাতে, সেকেন্ড ল থেকে ডিরাইভ করা হচ্ছে যে এন্ট্রপিটা কী। এখনও কিন্তু আমরা জানি না এন্ট্রপি ব্যাপারটা ফিজিক্যালি কী, ঠিক আছে। এবারে বোঝা যাক ফিজিক্যালি এন্ট্রপিটা কী। তা আমরা যখন এইটা দেখতে পেয়ে গেলাম, এটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম বোঝায়, ইকুইলিব্রিয়াম বোঝায় ফর ক্লোজ সিস্টেম।
and fixed composition. এখানে ফিক্সড কম্পোজিশনটা খুবই জরুরি, কারণ ফিক্সড কম্পোজিশন আছে বলি আমরা একটা টার্ম, সেই টার্মটা কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে ডিনোট করতে হয়, সেটা আমরা লিখছি না, কারণ ফিক্সড কম্পোজিশন রয়েছে বলে। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে। ফাইন, আমরা এনট্রপি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে ইকুইলিব্রিয়ামটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা দেখেছি যখন ফ্রি এক্সপ্যানশন অফ আইডিয়াল গ্যাস হয়, দ্যাট মিন্স আমি একটা পিস্টন নিলাম, একটা এনক্লোজার নিলাম, সেই এনক্লোজারের মধ্যে প্রেশার একটা আইডিয়াল গ্যাস নিলাম, আর একটা এনক্লোজারের মধ্যেও আইডিয়াল গ্যাস নিলাম, এবং দুটো এনক্লোজার আমরা একটা পাইপ দিয়ে কানেক্ট করলাম। সেই পাইপ দিয়ে কানেক্ট করার পরে আমরা মাঝখানে একটা ব্যারিয়ার লাগালাম, গ্যাস মুভ করবে না, এবং তারপরে যখনই ওই জিরো প্রেশার অ্যাচিভ করে যাবে সেকেন্ড এনক্লোজারটায়, এবং তারপরে আমরা কি করলাম, এবং সেটা কিন্তু রয়েছে হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার বাথে। ঠিক আছে, এবং যখনই আমরা দেখব যে ওই এনক্লোজার, দুটো এনক্লোজারের মাঝখানে ওই ব্যারিয়ারটা আমি সরিয়ে দেব, গ্যাস কিন্তু স্পন্টেনিয়াসলি ওয়ান ডিরেকশন হাই প্রেশার থেকে লো প্রেশারে যাবে। এবং যখন গ্যাস এক্সপ্যান্ড করবে তখন কিন্তু টেম্পারেচার, যেহেতু এটা কনস্ট্যান্ট টেম্পারেচার বাথে রয়েছে, তার মানে ডেল ইউ জিরো, কারণ ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি। এবার যদি টেম্পারেচার যদি সেম থাকে, তার মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার উড বি জিরো। যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ ওয়ান স্টেট টু অ্যানাদার যদি জিরো হয়, এবং ওয়ার্ক কম্পোনেন্টও কিন্তু জিরো, কারণ আমি ফ্রি এক্সপ্যানশন করছি জিরো প্রেশারের এগেনস্টে, তার মানে ওয়ার্কও জিরো, তার মানে কিউটা কী হচ্ছে, কিউটাও জিরো, কারণ আমি জানি ডেল ইউ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ। তার মানে এই যে চেঞ্জটা হলো, স্পন্টেনিয়াস চেঞ্জটা হলো, যে ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস হলো ফ্রম ওয়ান এনক্লোজার টু অ্যানাদার এনক্লোজার, সেম টেম্পারেচারে মেনটেন, তার মানে টেম্পারেচারও চেঞ্জ হবে না, কারণ হচ্ছে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেম কনস্ট্যান্ট টেম্পারেচারে রয়েছে। তার মানে এই ক্ষেত্রে তাহলে ব্যাপারটা হলো কি, একটা গ্যাস মুভ করে গেল, আমি ওয়ার্কও পেলাম না, কিন্তু ভলিউম চেঞ্জও তো হলো, V2 মানে V1 প্লাস V2, মানে দুটো চেম্বারে যদি আমি দুটো ভলিউম দেখি V1 প্লাস V2, ভলিউম চেঞ্জটা তো হলো। সেই ভলিউম চেঞ্জটা যদি আমি দেখি, একটা ফাইনাইট ভলিউম চেঞ্জ হয়েছে, তার মানে আমি যদি দেখি যে ভলিউম চেঞ্জ হলো অথচ আমার ওয়ার্কটা জিরো হয়ে গেল, তার মানে সেই ওয়ার্কটা গেল কোথায়? ঠিক আছে, এই ওয়ার্কটাই কিন্তু এনট্রপি বাড়াতে হেল্প করলো। এই এনট্রপি কনসেপ্টটা একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক এটা কি ব্যাপার। আমি একটা পিক এনক্লোজার নিলাম, সেটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রাখলাম, এখানে একটা ব্যারিয়ার আছে, এখানে একটা গ্যাস আছে, তার প্রেশার P ইকুয়াল টু P, এখানেও ধরা যাক P ইকুয়াল টু P ইনিশিয়ালি, এই ব্যারিয়ারটা রয়েছে, দুটোতেই আইডিয়াল গ্যাস আছে। আইডিয়াল গ্যাস আছে, এবং এই প্রেশারটা তখন আমি ডাউন করতে শুরু করলাম, এবং করতে করতে এইখানে প্রেশারটা জিরো করে ফেললাম, এবং তখনও কিন্তু এই ব্যারিয়ারটা রয়েছে। এই ব্যারিয়ারটা যেই আমি সরিয়ে নেব, তখন কি অবজারভেশন দেখব, গ্যাস কিন্তু তখন এই দিক থেকে এই দিকে স্পন্টেনিয়াসলি মুভ করবে। ঠিক আছে, এবং যখন স্পন্টেনিয়াসলি মুভ করবে, যেহেতু ওয়ার্ক হচ্ছে P2, এবং যেহেতু আমার প্রেশার, এর ইরিভার্সিবল ওয়ার্ক কী হবে, ইরিভার্সিবল ওয়ার্ক হচ্ছে P2 V2 মাইনাস V1। এখানে যদি আমি দুটোরই ভলিউম V ধরি, তার মানে এটা হবে হচ্ছে P2 V প্লাস V মাইনাস V। ঠিক আছে, আর যেহেতু P2 ইজ ইকুয়াল টু জিরো, দ্য ওয়ার্ক হচ্ছে জিরো, কারণ এখানে ইরিভার্সিবল কেন লিখেছি, কারণ স্পন্টেনিয়াসলি গ্যাস একদিক থেকে হাই প্রেশার থেকে লো প্রেশারে যাবে, এবং যেহেতু ওয়ার্ক কম্পোনেন্ট জিরো, আর যেহেতু এটা আইসোথার্মাল বাথে রয়েছে, তার মানে ইউ ডেল ইউ উড বি জিরো। তার কারণটা কি, কারণটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। ফাইন, এবারে যদি ডেল ইউ জিরো হয়, আমরা ইকুয়েশনটা কি দেখেছি, ডেল ডব্লিউ, এইটা জিরো, এটা জিরো, এটা কি জিরো হবে। ইকুয়েশনটা তো মেনটেন করতে হবে, ফার্স্ট ল তো ফুলফিল হতে হবে। ঠিক আছে, তাই এটা জিরো হলো, তার মানে আমি এক্সপ্যানশন হলো
একটা ফাইনাইট ভলিউম চেঞ্জ হলো, তারপরেও কিন্তু আমি কোনো ওয়ার্ক পেলাম না, তাহলে ওয়ার্কটা গেল কোথায়? এই ওয়ার্কটাই কিন্তু আমার এনট্রপি বাড়াতে হেল্প করলো সিস্টেমে, ঠিক আছে? সেই এনট্রপিটা আমরা কিভাবে মেজার করি? আমি যদি দেখি যে ডব্লিউ রিভার্সেবল আমি যদি ক্যালকুলেট করতে পারি, সেটাই কিন্তু আমি সেই ওয়ার্কটাই কিন্তু আমি এনট্রপিতে কনভার্ট করে দেব, ঠিক আছে? এই ডব্লিউ রিভার্সেবলটা কীভাবে বার করব? আমি যেহেতু আর টি ln V2 2V বাই V, ওকে, ভলিউম চেঞ্জটা আমরা ধরছি, ঠিক আছে? তাই এইটা হচ্ছে আমি যদি 1 মোল গ্যাস ধরি, ঠিক আছে, 1 মোল গ্যাস ধরলে আমার এটাই হচ্ছে এনট্রপি চেঞ্জ, ওয়ার্ক কম্পোনেন্ট। যদি প্রসেসটা রিভার্সিবলি হতো, এখানে একটা ইন্টারেস্টিং বাত, যদি মানে ইফ দ্য প্রসেস উড হ্যাভ বিন ক্যারিড আউট রিভার্সিবলি, তাহলে এটাই আমার ওয়ার্ক কম্পোনেন্ট হতো। এবং আমরা জানি যে রিভার্সিবল ওয়ার্ক হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক। কোনো একটা সিস্টেম যখন কাজ করে, যদি এটা সে রিভার্সিবলি করে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক। এবং সেই ম্যাক্সিমাম ওয়ার্কটাই কিন্তু পেতাম যদি রিভার্সিবলি হতো। আর যেহেতু প্রসেসটা ইরিভার্সিবলি হয়েছে এবং জিরো প্রেশার হয়েছে, তার মানে ওয়ার্ক কম্পোনেন্ট জিরো, ইরিভার্সিবল ওয়ার্ক কম্পোনেন্ট জিরো। তার মানে এই পুরো রিভার্সিবল ওয়ার্কটা কিন্তু এনট্রপিতে কনভার্ট হয়ে গেছে। এবং সেটা আমরা এনট্রপিটা কীভাবে বার করব? del S entropy would be equal to RT ln 2V by V। 2V কেন নেওয়া হচ্ছে? দুটোরই চেম্বারই ভলিউম ছিল VV, মানে ফাইনাল ভলিউম হচ্ছে 2V এবং ইনিশিয়াল ভলিউম হচ্ছে V, কারণ একদিকে প্রেশারটাই আমরা কনসিডার করছি, একদিকের গ্যাসটাই কনসিডার করছি, 1 মোল গ্যাস, এবং 2V বাই T। এইটা কি? এইটা হচ্ছে রিভার্সিবল ওয়ার্ক। এবং যদি আমি দেখি রিভার্সিবলি যদি আমি করতাম, এই প্রসেসটা, তার মানে আমার টেম্পারেচার তো কনস্ট্যান্ট থাকছে। দ্যাট মিনস del U is equal to constant, তার মানে del U equal to delta U, I am considering not del U now, delta E equal to Q minus W। আর যদি এটা রিভার্সিবলি ধরি, রিভার্সিবল, এবং এইটা জিরো, কারণ আমরা জানি যে যদি আইসোথার্মাল প্রসেস হয়, ইন্টারনাল এনার্জি চেঞ্জ উড বি জিরো। এটা জিরো হলে ডব্লিউ রিভার্সিবল ইকুয়াল টু কিউ রিভার্সিবল, ঠিক আছে? তা আমরা এই ডব্লিউ রিভার্সিবলটাকেও আমি লিখতে পারি কিউ রিভার্সিবল। দ্যাট মিনস ফাইনালি এনট্রপিটা হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি। ফাইন। এবারে আমরা দেখা যাক পুরনো ফর্মুলা আমরা কি করেছিলাম। এটা কি আমরা লিখতে পারি del S ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। ফাইন। আর এখানে দেখছি কিউ রিভার্সিবল বাই টি, দুটোই ম্যাচ করছে। দ্যাট মিনস এনট্রপি চেঞ্জ হচ্ছে রিভার্সিবল হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার ইন কেলভিন। আর সেই হিট চেঞ্জটা, এই প্রসেসটা যখন আমরা ধরছি, এটাকে বলা যেতে পারে ফ্রি এক্সপ্যানশন অফ আইডিয়াল গ্যাস, এই কনসেপ্টটা নিচ্ছে। তার মানে কী দেখাচ্ছে যে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা পাওয়ার কথা ছিল যদি আমরা ওটা রিভার্সিবলি করতাম, সেই অ্যামাউন্ট অফ ওয়ার্কটা কিন্তু কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যেহেতু এটা ফ্রি এক্সপ্যানশন হচ্ছে এগেনস্ট জিরো প্রেশার। এবং সেই কমপ্লিট ডিস্ট্রাকশনের জন্য আমরা সিস্টেমে কিন্তু একটা এনট্রপি জেনারেশন হচ্ছে, ঠিক আছে? এবং সেই এনট্রপি জেনারেশনটা যখন হচ্ছে, আমরা চেঞ্জ অফ এনট্রপিটা যখন দেখব, তখন দেখব সেটা কিন্তু যে আমরা প্রথম ইন্ট্রোডিউস করেছিলাম এনট্রপিটাকে, আমরা এনট্রপিটাকে ডিফাইন করার চেষ্টা করেছিলাম যে del S ইকুয়াল টু del QR ডিভাইডেড বাই টি, সেটা কিন্তু মেনটেন করছে। কারণ আমরা এই কনসেপ্ট ধরে দেখলাম যে ডব্লিউ রিভার্সিবল যেটা হচ্ছে সেটা নাথিং বাট কিউ রিভার্সিবল, এটা আইসোথার্মাল প্রসেস হওয়ার জন্য। এবং ফাইনালি ডেফিনেশন যেটা আমরা ধরেছিলাম সেটাই কিন্তু মেনটেন করছে। তার মানে এনট্রপিটা কি? এনট্রপি চেঞ্জ, দ্যাট মিনস নাথিং বাট লস অফ ওয়ার্ক, ঠিক আছে? আর এই প্রসেসটাতে যে আমরা এই প্রসেসটা যেটা এক্সপ্লেন করলাম, ফ্রি এক্সপ্যানশন অফ আইডিয়াল গ্যাস, সেখানে কিন্তু টোটাল ওয়ার্কটাই ডিস্ট্রয় হয়ে গেছে। আমি কোনো ওয়ার্ক পাচ্ছি না, কারণ আমরা দেখে নিয়েছি অলরেডি যে ওয়ার্ক আউটপুট ইজ জিরো, ঠিক আছে? যদিও এক্সপ্যানশন হচ্ছে, একটা ফাইনাইট ভলিউম চেঞ্জ হচ্ছে অ্যাট আইসোথার্মাল কন্ডিশন, এবং সেখানে কিন্তু আমি কোনো ওয়ার্ক পাচ্ছি না, এবং পুরো ওয়ার্কটাই কিন্তু আমার এনট্রপিতে কনভার্ট করে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে এনট্রপির ফিজিক্যাল সেন্স। দ্যাট মিনস এনট্রপি চেঞ্জ
is nothing but loss of work. ওকে, আর সেই লস অফ ওয়ার্কটাকে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, টি ডেল এস ইকুয়াল টু ডব্লিউ লস, কারণ এইখান থেকে আমি টেনে আনতে পারি ইকুয়েশনটা ডব্লিউ রিভার্সেবল ইকুয়াল টু আর টি এল এন টু ভি ভি বাই ভি, আর এস হচ্ছে ডেল এস হচ্ছে আর এল এন টু ভি বাই ভি, কারণ এটা যদি টি টি করি তাহলে দুটো ক্যান্সেল হয়ে যাবে, তার মানে ডেল এস টি is nothing but W reversible এই প্রসেসটার ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আমি এটাকে যে কোনো প্রসেসের ক্ষেত্রেই মেনটেন করি, রিভার্সেবল না করে যদি রিভার্সিবলও করি, এবং সেই ইরিভার্সিবিলিটি যদি ডিগ্রি অফ ইরিভার্সিবিলিটি আমরা ডিসাইড করতে পারি, যে ডিগ্রি অফ ইরিভার্সিবিলিটি হচ্ছে কতটা আমার কাজ আনঅ্যাভেলেবল থেকে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, সেটাই আমাকে কিন্তু ডিগ্রি অফ ইরিভার্সিবিলিটি বোঝায়। যে আমি যদি ডিগ্রি অফ ইরিভার্সিবিলিটি আমি যদি ধরি যে সম্পূর্ণ কাজটাই ডিস্ট্রয় হয়ে গেল যেমন এখানে হয়েছে, তখন আমরা বলবো সেটা মানে কমপ্লিট লস অফ ওয়ার্ক। আর যদি ডিগ্রি অফ ইরিভার্সিবিলিটি যদি কম হয় তাহলে কিন্তু আমার ওয়ার্ক লসটাও কম হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ক লস আমাকে কিন্তু সিস্টেমের এন্ট্রপি জেনারেট করতে হেল্প করবে। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আমি কিন্তু বলিনি র্যান্ডমনেস। আমরা সবসময় একটা অদ্ভুত জায়গায় চলে যাই যখন সেকেন্ড ল নিয়ে আসি, যে আমরা বলি র্যান্ডমনেস, সিস্টেম উইল বিকাম র্যান্ডম। এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো র্যান্ডমনেসের ব্যাপার নেই। এই র্যান্ডমনেসটা তখনই বোঝা যায় যখন আমরা মাইক্রো স্টেটে যাব। সেই ততক্ষণ পর্যন্ত আমরা র্যান্ডমনেস দিয়ে কোনো কিছু ডিসাইড করার চেষ্টা করব না। আমরা এখানে শুধু দেখছি যে এন্ট্রপি ইজ নাথিং বাট এন্ট্রপি চেঞ্জ ইজ নাথিং বাট লস অফ ওয়ার্ক। সেই কনসেপ্টটা আনার জন্য আমাদের এই ডিসকাশনটা লাগলো। এবং অদ্ভুত ব্যাপার দেখা গেল যে এন্ট্রপির একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, ঠিক আছে, এবং সেই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা নাথিং বাট লস অফ ওয়ার্ক, ঠিক আছে। এটাই কিন্তু এসেন্স অফ ফার্স্ট থার্মোডাইনামিক অ্যাসপেক্টস অফ আন্ডারস্ট্যান্ডিং ইকুইলিব্রিয়াম, যে এন্ট্রপি চেঞ্জ ইজ নাথিং বাট লস অফ ওয়ার্ক। আমরা এই ব্যাপারটাকে আরও বেশি এক্সটেন্ড করব পরের লেকচারে, ঠিক আছে, এবং দেখব সত্যি সত্যি যে এন্ট্রপি যখন চেঞ্জ হচ্ছে তখন লস অফ ওয়ার্ক হচ্ছে, এবং এন্ট্রপি অফ দ্য সিস্টেম কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে, এবং একটা জায়গায় গিয়ে দেখা যাবে যে এন্ট্রপিটা ম্যাক্সিমাইজ করে যাচ্ছে, এবং যখনই সিস্টেম এন্ট্রপি ম্যাক্সিমাইজ করছে তখনই কিন্তু আমরা বলবো যে সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে। এবং তার জন্য যে সিস্টেমটা লাগবে সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এইটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর আইসোলেটেড সিস্টেম, যখন এন্ট্রপি ইনক্রিজ করতে করতে, এবং যখনই সিস্টেম একটা আইসোলেটেড সিস্টেম স্পন্টিনিয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে ইরিভার্সিবল প্রসেসটা হচ্ছে আমরা ওয়ার্ক লস করতে থাকবো, একটা সার্টেন মোমেন্টে গিয়ে আমরা দেখব যে এন্ট্রপিটা ম্যাক্সিমাইজ করে গেছে, তখন সিস্টেম কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, ঠিক আছে। এই ব্যাপারটাই আমরা পরের লেকচারে আনবো, এবং পরের লেকচারে আমরা দেখব যে আস্তে আস্তে আমরা ফ্রি এনার্জিতে ঢুকে যাব, এবং ফ্রি এনার্জিতে ঢোকার একটাই কারণ যে আবার সেই একই ব্যাপার আসছে যে আমরা সরলভাবে ভাবতে ইচ্ছা করে, মানে সবসময় চেষ্টা করি যে আমরা সরলভাবে ভাববো সিস্টেমটাকে, কোনো কমপ্লিকেশনের মধ্যে যাব না, খুব সিম্পলিস্টিক ওয়েতে আমরা ভাবার চেষ্টা করব, এবং সেটাই আমাদের ফ্রি এনার্জি মানে জিটা আনতে হেল্প করবে। এবং জিটা একবার এসে গেলে তারপরে দেখবে যে সিস্টেমটাকে বোঝা আরও সহজ হয়ে যাচ্ছে। সেটা আমরা পরের ক্লাসে বোঝাবো। ধন্যবাদ।